হাই স্টুডেন্ট, 28 তারিখ থেকেই শুরু হচ্ছে কাউন্সেলিং এবং কাউন্সেলিংয়ের যেটা মেন পার্ট আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট চয়েস ফিলিং। ওকে, এবং চয়েস ফিলিংয়ের সময় আমি সবসময় মনে করি ব্রাঞ্চটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত ওভার কলেজ। ওকে, ওভার কলেজ নেম এবং ব্রাঞ্চ প্রাধান্য দেওয়া উচিত মানে এটা বলছি না যে সেই ব্রাঞ্চে অ্যাডমিশন নিয়ে নিলেই তুমি বিশাল কিছু কেরিয়ার করে উঠতে পারবে, তা নয়। আলটিমেটলি যখন কোর্সে তুমি ভর্তি হবে, সেটা যে কলেজই হোক, যেটা মেন ফ্যাক্টর যে ওই 4 বছর ধরে সঠিক পড়াশোনাটাও করতে হবে এবং সঠিক স্কিল বিল্ডিং করতে হবে। স্কিল ছাড়া ইন ফিউচার চাকরি পাওয়াটা কিন্তু ইম্পসিবল হয়ে যাবে, সে তুমি যত ভালো কলেজ থেকেই যত ভালো ডিগ্রি নিয়েই বেরো। ওকে, তো যাই হোক, আজকের বিশেষ করে আমি এখানে যে কটা ব্রাঞ্চ আছে এই মুহূর্তে বিটেকের, যে কটা ব্রাঞ্চ ডব্লিউবিজেই কলেজগুলো অফার করে, তার মধ্যে থেকে আমার পছন্দের এবং আমি যেটুকু মনে করি, ওকে, আমার চিন্তাভাবনা ওয়াইজ যে ব্রাঞ্চগুলোকে আমি জব ওরিয়েন্টেড বলে মনে করি, এই ব্রাঞ্চগুলোর মধ্যে থেকে যদি তোমরা একটা ব্রাঞ্চ চুজ করতে পারো, তাহলে যে কোনো কলেজ থেকে, মাইন্ডেড যে কোনো কলেজ থেকে, ডব্লিউবিজেইর আন্ডারে কোনো কলেজ যখন আসছে তার মাধ্যম দিয়ে, কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে তুমি যদি সেই কলেজে অ্যাডমিশন নাও, তাহলে এটুকু শিওর যে সেই কলেজটা ভ্যালিড। তো অ্যাটলিস্ট দেখো, টপ র্যাঙ্কার যারা তারা তো টপ কলেজে পেয়ে যাবে, সো কল টপ কলেজেই পেয়ে যাবে, কিন্তু যারা মিড র্যাঙ্কার, যারা লো র্যাঙ্কার, তাদের ক্ষেত্রে অনেক সময় এই ব্যাপারটা কনফিউজিং মনে হয় যে কোন কলেজে অ্যাডমিশন নেবো, সেই কলেজটা জেনুইন কিনা, মুক্তমুখ। তো সেই জেনুইনিটির ব্যাপার থেকে অ্যাটলিস্ট তুমি শিওর যে ডব্লিউবিজেইর কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে এই কলেজে পাচ্ছি মানে কলেজটা জেনুইন। এবং সেইটা যদি হয়, তাহলে সেই ব্রাঞ্চ নির্বাচন করার পর যদি তুমি সঠিকভাবে স্কিল বিল্ড করতে পারো, 4টে বছর হিউজ সময়, অনেক কিছু শেখার সুযোগ পাবে, স্কিল বিল্ডিংয়ের সুযোগ পাবে, টাইম পাবে, সেটাকে যদি ঠিকভাবে ইউটিলাইজ করো, তাহলে 100% শিওর খুব ভালো হাই পেইং কেরিয়ার তোমরা করতে পারবে। এবং জব ওরিয়েন্টেড ব্রাঞ্চটা নির্বাচন করা এই কারণেই উচিত যে তুমি যত ভালোই পড়াশুনো করো, যতই স্কিল নাও, যদি সেই নলেজ বা সেই স্কিলের ইন ফিউচার প্রয়োজনই না থাকে, তাহলে তুমি চাকরি কোথায় পাবে? সিম্পল হিসাব। ওকে, তো যাই হোক, তো আজকের ভিডিওর টপিক মোস্ট জব ওরিয়েন্টেড ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস ডব্লিউবিজেই 2025, টপ ফিউচারিস্টিক বিটেক ব্রাঞ্চেস উইথ হাই পেইং কেরিয়ার স্কোপ। প্রথমেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং মাথায় রাখবে এই সিএসি মানে শুধু সিএসি নয়, এটা সিএসির কোর, তার সাথে সাথে এআইডিএস, এআইএমএল এগুলোও আছে, এবং এখানে আমি জাস্ট একটা কোর নিয়েই এরপরে আলোচনা করব। ওকে, সেটা এরপরেই আসছে, কিন্তু মাথায় রাখবে এই কোরটা নিয়ে তোমরা যদি পড়াশুনো করো, কোর ব্রাঞ্চটাকে যদি চুজ করো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু একদম মানে কম্পিউটার সায়েন্সের বেসিক থেকে শুরু করে তার বিভিন্ন ভেরিয়াস কাইন্ড অফ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এই সমস্ত বিষয়ে ইন ডেপথে নলেজ দেওয়া হয়। এবং তার সাথে সাথে বিভিন্ন ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্সের যে নলেজের প্রয়োজন হয় এই সমস্ত প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, সেইগুলো শেখানো হয়। বিভিন্ন অপারেটিং সিস্টেম সম্পর্কে নলেজ পাবে, নেটওয়ার্কিং সিস্টেম সম্পর্কে নলেজ পাবে, এবং ওভারঅল যত নিউ ট্রেন্ড এসছে, যে নিউ টেকনোলজিগুলো এসছে, সাইবার সিকিউরিটি বলো, ডেভঅপস বা ক্লাউড কম্পিউটিং, ব্লকচেন, এই এবং এআই, এমএল, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সমস্ত বিষয়তেই কিন্তু ওভারঅল নলেজ পাবে। এবং তোমরা নিশ্চয়ই নামগুলো শুনেই বুঝতে পারছো যে এই প্রত্যেকটাই কিন্তু এক একটা স্পেশালাইজেশন। ওকে, তো এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তোমরা যদি চুজ করো এবং তোমাদের যদি মেন টার্গেট থাকে যে এই 4টে বছর করার মানে পড়াশুনো করার পরই আমি একটা হাই পেইং চাকরি চাই, তাহলে এই কোর করার সাথে সাথে তোমাকে কিন্তু এই যে কোনো একটা মানে হাই পেইং স্কিল যেগুলো কম্পিউটার সায়েন্স রিলেটেড, ডেভঅপস হতে পারে, দেন ক্লাউড অ্যান্ড ডেভঅপস একসাথেই থাকে, এটা হতে পারে, দেন ব্লকচেন বা সাইবার সিকিউরিটি বা এআইএমএল, এইগুলোর মধ্যে থেকে না যে কোনো একটা চুজ করে নিয়ে তার সেটা নিয়ে একটা স্কিল বিল্ড করতে হবে। ওকে, আর যদি মনে করো যে না আমি আরও হায়ার স্টাডি করব, আরও ফার্দার স্টাডি করে একদম টপ মোস্ট কেরিয়ার অপশান আমি নিতে চাই, তাহলে এই কোরের যে বেসিক যেগুলো একদমই মানে স্ট্রং একটা বেসিক নলেজ বিল্ড করো। এর মধ্যে যে ম্যাথামেটিক্যাল যে কনসেপ্টগুলো আছে, যার উপর মানে ভিত্তি করে এই কম্পিউটার সায়েন্স দাঁড়িয়ে আছে, সেইগুলোতে আরও স্ট্রং ফাউন্ডেশন করো, ডিএসএতে স্ট্রং ফাউন্ডেশন নাও, তাহলে ইন ফিউচার কিন্তু আরও হায়ার স্টাডি করে একদম টপ লেভেলের রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যেতে পারবে, যেগুলোতে কিন্তু তোমার যে স্যালারি বলো বা রেমুনারেশন বলো বা খ্যাতি বলো, সেগুলো আরও অনেক ইনরমাস হতে পারে। তো মোটামুটি এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যে স্কিলগুলোর ওপর তোমাদের বেশি ফোকাস করতে হবে ফর মানে একটা হাই পেইং স্যালারি নিয়ে প্লেসমেন্ট পাওয়া, মানে প্লেসমেন্ট পাওয়াটাই যদি তোমাদের পাখির চোখ হয়, তাহলে এই স্কিলগুলোর ওপর বেশি জোর দাও।
পাইথনের ওপর একটা ভালো নলেজ বিল্ড করো, জাভা সি প্লাস প্লাস তো অবশ্যই করতে হবে, সফটওয়্যার ডেভেলপমেন্টের যে টেকনিক, এবং তার মধ্যে এখন নিশ্চয়ই জানো ডেভঅপসের ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন একসাথে হচ্ছে, সেই ট্র্যাডিশনাল সফটওয়্যার ডেভেলপমেন্টের যে টেকনিক সেটা ছেড়ে ক্লাউড বেসড প্রোগ্রামিং, ওকে, বা ক্লাউড বেসড যে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে টেকনিক সেইটা সম্পর্কে নলেজ নিতে হবে এবং স্কিল বিল্ড করতে হবে। গিট বা গিটহাবের ইউসেজ এইগুলোর সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে, এবং এগুলোকে ইউজ করা বা এগুলোর সম্পর্কে যতটা সম্ভব স্কিল বিল্ড করতে পারবে তত কিন্তু ইন ফিউচার ভালো চাকরি পেতে পারবে। এবং তার সাথে সাথে অবশ্যই সাইবার সিকিউরিটি নিয়েও যদি ভালো একটা নলেজ রাখতে পারো তাহলেও কিন্তু ইন ফিউচার খুব ভালো প্লেসমেন্ট পেতে পারো। কি স্ট্রেংথ, এবার কি দেখে তোমার মধ্যে কি ট্রেটস যদি থাকে বা তোমার মধ্যে কি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে তুমি বুঝবে যে হ্যাঁ এই সাবজেক্টের জন্য আমি পারফেক্ট, সেটাও এখানে দেওয়া আছে। দেখো, লজিক্যাল থিঙ্কার, প্রবলেম সলভার, এনজয়েস টেক অ্যান্ড কোডিং। এই যে টেক অ্যান্ড কোডিংটা এটা ভীষণ ইম্পর্টেন্ট, কোডিংটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই যে লজিক্যাল থিঙ্কার, সোজা কথায় যদি ম্যাথামেটিক্যাল স্কিল ভালো থাকে, স্ট্যাটিস্টিক্স ম্যাথসের উপর একটা ভালো দখল থাকে, নলেজ থাকে, ইন্টারেস্ট থাকে, কোডিংয়ের ওপর যদি অলরেডি একটা ভালো এক্সপিরিয়েন্স থাকে, এবং যদি সেটা নাও থাকে অ্যাটলিস্ট যেন ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের উপর একটা যদি দখল থাকে, তোমাদের যদি স্ট্রং পয়েন্ট থাকে ম্যাথ বা স্ট্যাট, তাহলে অবশ্যই তোমরা এই সাবজেক্ট কিন্তু চুজ করতে পারো, ইন ফিউচার খুব ভালো কেরিয়ার করতে পারবে। এবং মাথায় রাখবে ওই কম্পিউটার সায়েন্স নেওয়া মানে ইন ফিউচার কোনো একটা আইটি সেক্টরে একটা চাকরি পেয়ে যাব, এইরকম মেন্টালিটি নিয়ে যদি তুমি এই কোর্সে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু ইন ফিউচার প্রবলেমে পড়ে যাবে। কারণ এখন যে ফিল্ডেই যাবে সেই ফিল্ডের সেই ফিল্ডের কোর যে নলেজ বা স্কিল সেটা কিন্তু দুর্দান্তভাবে থাকতে হবে। এবং মাথায় রাখবে তুমি অন্য কোনো ফিল্ডে যাচ্ছ না, তুমি কম্পিউটার সায়েন্সের ফিল্ডেই যাচ্ছ। তো কম্পিউটার সায়েন্সের ফিল্ডের যেটা স্ট্রংগেস্ট যে কোর নলেজ সেটা কিন্তু ওই ম্যাথ, স্ট্যাটস এবং কোডিং স্কিল। সেই কোডিং স্কিলের ওপর মাস্টার হওয়ার মতো নলেজ বা ক্যাপাবিলিটি তোমাকে রাখতে হবে, তবেই কিন্তু এই ফিল্ডে থেকে ভালো করতে পারবে। তুমি যদি আদার কোনো ফিল্ডে যেতে চাও সেক্ষেত্রে যদি তুমি কম্পিউটার সায়েন্সের বেসিক সম্পর্কে একটু হালকা নলেজ রাখলে, হালকা একটু প্রোগ্রামিং নলেজ রাখলে, প্লাস ওই সফটওয়্যার কী করে ইউজ করতে হয় সেগুলো সম্পর্কে হালকা টেকনিক্যাল নলেজ রাখলে সেগুলোতে চলবে। কিন্তু সেই ক্যারিয়ারের ক্ষেত্রে ঠিক আছে, কারণ তোমার ডোমেন আলাদা। কিন্তু তোমার ডোমেনই যখন এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মানে কম্পিউটার সায়েন্সটাই যখন তোমার ডোমেন, তাহলে এই ডোমেনের যে কি স্ট্রেংথ বা কি যে ফ্যাক্টর সেইগুলোর উপর স্ট্রং নলেজ থাকতে হবে, তবেই কিন্তু এই কেরিয়ার নিয়ে একটা হাই পেইং চাকরি তোমরা ইন ফিউচার পেতে পারো। ওকে, সহজ হিসাব। তারপরে অবশ্যই থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এটা কিন্তু ওই সিএসেরই একটি স্পেশালাইজেশন। ওকে, এআইএমএল এবং এআইডিএস দুটোকেই রাখতে পারো এই মানে সেকেন্ড ফেজে। সেখানে মাথায় রাখবে এআইএমএলটা কিন্তু আরও হার্ডকোর কোডিংয়ের জন্য, বা আরও হার্ডকোর যারা ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সকে যারা ভালোবাসে, মানে ওই কম্পিউটার সায়েন্সের বেসিক্সটাকে কিছুটা হলেও বাইপাস করে ডাইরেক্ট একদম মানে কী করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যার বিল্ড করতে হয়, কী করে এমএল কাজ করে, এমএলের মাধ্যমে কী করে মেশিনকে শেখানো হয়, তার পেছনে কীভাবে বিভিন্ন ম্যাথামেটিক্যাল ইকুয়েশান কাজ করে, কীভাবে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সের বা প্রবাবিলিটির ইকুয়েশান কাজ করে, তার পেছনে এই সমস্ত বিষয় নিয়ে একদম ইনডেপথে নলেজ দেওয়া হয়। ওকে, এবং কোডিং অ্যান্ড কোডিং। সো বুঝতেই পারছো এআইএমএল তাদের জন্যই কিন্তু যারা কোডিংকে ভালোবাসে, যাদের ম্যাথস এবং স্ট্যাটসের উপর খুব স্ট্রং একটা দখল আছে, তাদের জন্য এআইএমএল। তো সেইটা যদি হয় অবশ্যই তোমরা সেটা দিয়েও মানে সেই কোর্স করেও কিন্তু দুর্দান্ত কেরিয়ার করতে পারো। কিন্তু এআইডিএস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এখানে এই যে ডেটা সায়েন্স পার্টটা আছে না, এই ডেটা সায়েন্স পার্টটাতে কিন্তু ওই তুমি কম্পিউটার সায়েন্সের বেসিক তো নলেজ পাবেই, ডিএসএ এবং ডিবিএমএস, কীভাবে প্রোগ্রামিং মানে কিছু বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্লাস পাইথন সম্পর্কে একটা ভালো নলেজ পাবে। ওকে, এবং তার সাথে সাথে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন টুলস, বিভিন্ন সফটওয়্যার, সেইগুলোকে ইউজ করে কি করে বিভিন্ন ডেটা ড্রিভেন মানে ডিসিশান মেক করা যেতে পারে। যে কোনো বিজনেস অর্গানাইজেশান বা অন্য কোনো অর্গানাইজেশানও ডেটা ড্রিভেন ডিসিশান কী করে মেক করা যেতে পারে এই সমস্ত এআই টুলসগুলোকে ইউজ করে, সেইটাই কিন্তু এই কোর্সে শেখানো হয়। ওকে, সো স্কিলস টু বিল্ড, দেখো মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, এই ডেটা অ্যানালিটিক্স এটা কিন্তু ভীষণ একটা স্ট্রং একটা স্কিল। ওকে, দেন নিউরাল নেটওয়ার্কস এবং পাইথন এবং এর মতো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপর ভালো দখল কিন্তু রাখতে হবে। এই স্কিলগুলোর উপর তোমাদের কিন্তু আলাদা করে ঘষা মাজা করতে হবে এবং স্ট্রং একটা স্কিল বিল্ড করতে হবে এইগুলোর মধ্যে যে কোনো একটা। এবং আমি তোমাদের সাজেস্ট করব, তোমাদের মধ্যে ওই যারা একটু ওই হার্ডকোর কোডিংকে অ্যাভয়েড করতে চাও,
অথচ কম্পিউটার সায়েন্সের ফিল্ডে এসে একটা ভালো চাকরি পেতে চাও, মানে যে বিটেক ইন কম্পিউটার সায়েন্সের একটা স্পেশালাইজেশন নিয়ে পড়াশোনা করবো এবং 4 বছর পড়াশোনা করার পরই একটা ভালো প্লেসমেন্ট যাতে পেতে পারি। কিন্তু আমি হার্ডকোর কোডিং খুব একটা পছন্দ করি না, আমি বেসিক প্রোগ্রামিং শিখবো, বা পাইথন তো নিশ্চয়ই জানো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি একদম, ভীষণ মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে অনেক মিস খায়, মানে মিলেমিশে যায়, যে কারণে এই ল্যাঙ্গুয়েজ শেখাও যেমন খুব ইজি, প্লাস ইজি টু লার্ন এবং ভীষণ এফেক্টিভ বিভিন্ন এই সমস্ত ডেটা প্রসেসিং বা ডেটা অ্যানালিটিক্সের কাজের ক্ষেত্রে। ওকে, তো সেই নলেজটুকু নিয়ে যদি তুমি ভালো কেরিয়ার করতে চাও, হাই পেইং কেরিয়ার করতে চাও, ভালো প্লেসমেন্ট পেতে চাও, তাহলে অসাধারণ গেটওয়ে কিন্তু AIDS। ওই হার্ডকোর কোডিংয়ের লাইনে না গিয়ে ডাইরেক্ট 4 বছর পড়াশোনা করার পরই কোনো কর্পোরেট সংস্থায়, বিশেষ করে কোনো বিজনেস রিলেটেড অর্গানাইজেশনে একদম ম্যানেজমেন্ট লেভেলে গিয়ে ডেটাবেস বা ডেটা ড্রিভেন কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাও, যার এখন হিউজ ডিম্যান্ড এবং খুব হাই পেইং চাকরি পাওয়া যেতে পারে, তো সেই রকম একটা কেরিয়ারে প্রবেশ করার গেটওয়ে কিন্তু বিটেক ইন AI অ্যান্ড DS। ওকে, তারপরেই অবশ্যই আসছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, এবং এই কোর্সটা না আমি অনেক ক্ষেত্রে CSEর চেয়ে একটু ওপরে রাখি চাকরি পাওয়ার ক্ষেত্রে, কারণ একাধারে এই কোর্সের মধ্যে তুমি ইলেকট্রনিক্সের নলেজ পাচ্ছ, ইলেকট্রনিক ডিভাইস কী করে কাজ করে, ওকে, এবং ইলেকট্রনিক ডিভাইস তৈরি করার পেছনে কী প্রিন্সিপাল আছে এই সমস্ত বিষয়ে নলেজ বা স্কিল তো পাচ্ছ, প্লাস টেলিকমিউনিকেশানের ব্যাপারটাও রয়েছে এখানে। ওকে, এবং তার সাথে সাথে কম্পিউটার সায়েন্সের বিশেষ করে প্রোগ্রামিং রিলেটেড বেশ কিছু নলেজও কিন্তু এই কোর্সে তোমাদের শেখানো হয়। তার ফলে একটা স্টুডেন্টের যে চাকরি পাওয়ার যে ফিল্ডগুলো সেটা অনেকটা ছড়িয়ে পড়ে বা ওয়াইডার হয়ে যায়, অপরচুনিটিসটা বেশি, এবং কোন কোন স্কিলস তার উপর মানে বেশি করে জোর দিতে হবে তবেই একটা ভালো চাকরি পেতে পারো। বিশেষ করে কোরে একদম মানে ইসি ডিপার্টমেন্টে যদি চাকরি পেতে যাও, সেক্ষেত্রে VLSI ডিজাইন, এমবেডেড সিস্টেমস, 5G বা IoT এবং চিপ ডিজাইনিং, এই প্রত্যেকটাই কিন্তু অসাধারণ স্কিল যদি তুমি এই পার্টিকুলার ইসির কোর ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে চাও, এবং ভীষণ হাই পেইং কেরিয়ার হতে পারে। ওকে, কি স্ট্রেংথস কী দেখো, ফ্যাসিনেটেড বাই গ্যাজেটস, সার্কিটস, কমিউনিকেশান টেক, একদম এই কমিউনিকেশান টেক মানে টেলিকমিউনিকেশান টেকনোলজি, এগুলোর উপর যদি আলাদা ইন্টারেস্ট থাকে তাহলে, এবং সার্কিট ডিজাইনিং এই সমস্ত বিষয়ের উপরে যদি আলাদা ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই ইসি তোমাদের তোমাদের কাছে ওয়ান অফ দ্য মোস্ট জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ হওয়া উচিত কিন্তু। ওকে, তারপরেই যেটা আসছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ট্রিপলই। এইখানে যেমন ইলেকট্রনিক্স নিয়েও নলেজ পাচ্ছ, প্লাস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কেও নলেজ পাচ্ছ, এবং যেহেতু ইলেকট্রনিক্স আছে তাই কম্পিউটার সায়েন্সের নলেজও পেয়ে যাচ্ছ, কম্পিউটার সায়েন্সের বিভিন্ন প্রোগ্রামিং রিলেটেড নলেজ বা DBMF রিলেটেড নলেজও কিন্তু পেয়ে যাচ্ছ, যার ফলে এই কোর্স করার পরেও যে চাকরির অপরচুনিটি সেটা একটু ওয়াইডার। ওকে, তো স্কিলস টু বিল্ড কী কী দেখো, পাওয়ার সিস্টেম, স্মার্ট গ্রিডস, রিনিউয়েবল এনার্জি, ইলেকট্রিক ভেহিকেল, এইগুলোর মধ্যে যে কোনো একটা বিষয় আলাদা করে স্কিল বিল্ড করবে। ওকে, তাহলে কিন্তু ইন ফিউচার ভালো চাকরির সুযোগ আছে। কি স্ট্রেংথ কী না, তুমি কীভাবে বুঝবে যে তুমি এই কোর্সের জন্য যোগ্য কি না? দেখো, স্ট্রং ইন ফিজিক্সের উপর একটা ভালো দখল যদি থাকে, প্রবলেম সলভিং মেন্টালিটি যদি থাকে, ইন্টারেস্ট ইন এনার্জি অ্যান্ড পাওয়ার, এইগুলোর উপর যদি আলাদা করে ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই বিটেক ইন ট্রিপলই কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ। আমি বারবার বলছি, ইভেন মোর দ্যান ডবলই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়েও আমি এটাকে একটু বেটার বলবো এই কারণে, একই সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কেও একটা কমপ্লিট নলেজ পেয়ে যাচ্ছ, তার ফলে তোমার চাকরির যে ক্ষেত্রটা সেটা অনেকটা ওয়াইডার হয়ে যাচ্ছে। ওকে, মানে যেখানে একই সাথে দুটো কোর ব্রাঞ্চ নিয়ে নলেজ দেওয়া হয়, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, এবং তার ফলে ইন ফিউচার গভর্নমেন্ট সেক্টরে চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে তোমরা মানে চান্স পাবে বা তোমরা এলিজিবল হবে। বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে নিশ্চয়ই জানো যে পার্টিকুলার ইঞ্জিনিয়ারদের জন্য কিছু চাকরি ধার্য করা থাকে, এবং সেক্ষেত্রে এই ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কিন্তু একটা আলাদা প্রাধান্য থাকে বা তাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া হয়। তো সেখানেও কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে যদি বিটেক করার ক্ষেত্রে যদি তোমরা এই ব্রাঞ্চকে চুজ করো। তারপরেই থাকছে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ রোবোটিক্স অর অটোমেশন। এবার মাথায় রাখবে এই যে উইথ রোবোটিক্স অ্যান্ড অটোমেশন, এটা নিয়েও যদি স্পেশালাইজেশন থাকে, মানে অনেক জায়গাতেই বিটেক ইন রোবোটিক্স বা বিটেক ইন অটোমেশন এই টাইপের থাকতে পারে। অনেক কলেজে হয়তো বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লেন আছে, কোনো রোবোটিক্স বা অটোমেশন নেই। সব ক্ষেত্রেই কিন্তু ভালো, মানে এই প্রত্যেকটা 3টে কোর্সই যদি হয়, মানে এটাকে অ্যাকচুয়ালি 3টে কোর্স বলতে পারো, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ইন রোবোটিক্স অথবা বিটেক ইন অটোমেশন। আবার এমনও হতে পারে কোনো কোনো কলেজে, বিশেষ করে প্রাইভেট কলেজে হয়তো এমন নামও থাকতে পারে যে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকেটে হয়তো রোবোটিক বা ব্যাকেটে হয়তো অটোমেশন, এই টাইপের কিছু একটা নাম থাকতে হবে। হোয়াট এভার, এই টাইপের কোর্স
এই মোট কথা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো স্পেশালাইজেশন কোর্স যদি হয় তাহলে অবশ্যই সেটাও ভীষণভাবে ফিউচারিস্টিক এবং জব ওরিয়েন্টেড। এবং কোন কোন স্কিল তোমরা বিল্ড করতে পারো এই কোর্স করার ক্ষেত্রে, তাহলে ইন ফিউচার একটা দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। দেখো, রোবোটিক্স, ক্যাট ক্যাম, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রি 4.0 এবং অটোমেশন, এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বিষয়ে যদি ভালো স্কিল বিল্ড করতে পারো, এক্সট্রা নলেজ নিতে পারো, তাহলে অবশ্যই প্লেসমেন্টের ক্ষেত্রে একটা এক্সট্রা পুশ পাবে, খুব ভালো চাকরি পাবে প্রথমেই। ওকে, কি স্ট্রেংথ, কি দেখে বুঝবে যে তুমি এই কোর্সের জন্য যোগ্য কিনা? লাভস মেশিনের প্রতি একটা ইন্টারেস্ট যদি থাকে, কৌতূহল যদি থাকে, বিল্ডিং মডেলস, প্র্যাকটিক্যাল অ্যান্ড ইনোভেটিভ মাইন্ডসেট, একদম। এবং মাথায় রাখবে, ওয়ান অফ দ্য মোস্ট ইন ডিম্যান্ড মানে স্কিল এই কোর ইঞ্জিনিয়ারিংয়ের যদি স্কিল বলো, আমি বলবো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে স্কিল, এবং এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে রোবোটিক্স বলো, অটোমেশন বলো, এই এরোডাইনামিক্স বা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এগুলো সবই মানে সব কিছুরই কিন্তু বেস হচ্ছে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো ভীষণভাবে ফিউচারিস্টিক ব্রাঞ্চ। ওকে, তো কেউ যদি এর উল্টোটা বলে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে ইন ফিউচার চাকরি নেই, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়া দুনিয়ার যত যন্ত্র আছে সেগুলো থেমে যাবে, এটা যদি আমি বলি সেটা খুব একটা বাড়িয়ে বলা হবে না। তো সেটা তখনই হবে যখন সভ্যতা ধ্বংস হয়ে যাবে। ওকে, তো সভ্যতা যতদিন আছে ততদিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন পড়বে। অবশ্যই নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে, নতুন টেকনোলজির সাথে তাকেও কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে। তো অবশ্যই এমন কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে যে কলেজে মডার্ন টেকনোলজি কে অ্যাডাপ্ট করা আছে এবং যে সমস্ত কলেজে মডার্ন কারিকুলাম ফলো করা হয়। ওকে, তারপরেই সেম ব্যাপার হচ্ছে সিভিলের ক্ষেত্রেও, বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার। ওকে, এবং এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এই যে উইথ স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার কথাটা এই কারণেই লেখা আছে, সিভিল এমন একটা কোর্স না, সিভিল ইঞ্জিনিয়ারিং এমন একটা কোর্স যে কোর্স করানোর জন্যে বেসিক্যালি খুব বড় ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হয়, এবং একটা লার্জ স্কেল ইনফ্রাস্ট্রাকচার তো লাগেই, প্লাস বুঝতেই পারছো খরচটাও বেশি হয়। তো যে কারণে আমি দেখেছি বিশেষ করে অনেক প্রাইভেট কলেজ এমন প্রোটেক্ট করার চেষ্টা করে যে এই বিটেক ইন সিভিল খুব একটা জব ওরিয়েন্টেড ব্রাঞ্চই নেই। মানে এটা কিন্তু আমার মনে হয় এই কারণেই আরও বেশি করে, কারণ সেই সমস্ত কলেজের কাছে এই কোর্স তেমন একটা প্রফিটেবল নয়। কারণ এই কোর্স করানোর জন্য যে খরচ, এই কোর্স পড়ানোর জন্য যে হাইলি একদম ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড নলেজ থাকা, হাইলি কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বার, তাদের যে স্যালারি বলো, বা যারা ল্যাবে পড়াবেন বা যারা ওয়ার্কশপে তোমাদের বিভিন্ন প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদের সমৃদ্ধ করবেন, তাদেরও যে স্যালারি সেগুলো কিন্তু অনেক বেশি হয় কম্পারেটিভলি অন্যান্য ব্রাঞ্চ। তো এই কোর্স করানোর যে কস্টিং সেটা বেড়ে যায় বলে সেই তুলনাতে বিটেক ইন সিএসসি বা সিএসসি রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলোতে কস্টিং অনেক কম, কিন্তু ইন্টারেস্ট লোকের বেশি, কারণ সহজে চাকরি পাওয়া যায়, অ্যাটলিস্ট পাওয়া যেত এতদিন অবধি, কিন্তু এখন ব্যাপারটা চেঞ্জ হচ্ছে, যে কারণে এমনভাবে প্রোটেক্ট করা হয় যে সিভিল করে চাকরি নেই। ওকে, এবং এটাও ঠিক যে অনেক স্টুডেন্টই ওই নামকে ওয়াস্তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিটাই শুধু হাতে নেয় অনেক কলেজে। আমি যে দেখেছি, দেখো আরেকটা কথা আমি শুনেছি যে, বা অনেকেই বলে যে অমুক কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করে লাভ নেই, সিভিল ইঞ্জিনিয়ারিং করলে অনলি যাদবপুর অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট, মানতেই হবে। এবং এমন অনেক কলেজই আছে যে কলেজে হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানোর মতো সঠিক ইনফ্রাস্ট্রাকচার নেই বা সঠিক ফ্যাকাল্টিও অ্যাটলিস্ট নেই। ওকে, এরকম হতে পারে, কিন্তু আমি আজকের যুগে এটুকু মনে করি যে কোনো স্টুডেন্ট যদি মনে করে আমি কোনো বিষয়ে শিখবো, সে কিন্তু নিজের ইনিশিয়েটিভ নিয়েই শিখতে পারে, সেটা যে কোর্সই হোক। অ্যাটলিস্ট নলেজ নিতে পারে, বাড়িতে বসেই যেটুকু স্কিল সে বিল্ড করতে পারে বাড়ির ল্যাপটপ কম্পিউটারকে ইউজ করে, সেইটুকু দিয়েই কিন্তু অনেক কিছু করা সম্ভব, ভালো চাকরি পাওয়া সম্ভব। ওকে, তো এই সিভিল ইঞ্জিনিয়ারিং তুমি একদম টপ সোকল টায়ার 1 কলেজে যদি চান্স নাও পাও, তাও আমি তোমাদের সাজেস্ট করবো, যদি কোনো সোকল টায়ার 3 কলেজেও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পাও, কিন্তু ওই 4টে বছর ধরে তুমি সঠিকভাবে নলেজ নাও, এবং তোমাদের কলেজের সব ফ্যাকাল্টি নিশ্চয়ই খারাপ হবে না, কিছু ফ্যাকাল্টি নিশ্চয়ই ভালো হবেন, তাদের থেকে সঠিক পরামর্শ নাও, সঠিকভাবে শেখো, প্লাস অনলাইনে রিসোর্স ভরে পড়ে আছে, সেই রিসোর্সগুলো ইউজ করে নিজের নলেজ বাড়াও, নিজের স্কিল, এই রিলেটেড স্কিল, বিশেষ করে যেগুলো কম্পিউটারের মাধ্যমেই তুমি যে স্কিলগুলো বিল্ড করতে পারো, কারণ এখন মোরাললেস সমস্ত কোর্সেই কিন্তু বিভিন্ন কম্পিউটার রিলেটেড সফটওয়্যারের নলেজের একটা ইম্পর্টেন্স এসে গেছে। তো সেই রিলেটেড স্কিলগুলো অ্যাটলিস্ট তুমি বাড়ির ল্যাপটপ কম্পিউটারেই বসে করতে পারবে। হ্যাঁ, হয়তো ভালো ল্যাব না থাকলে তুমি একদম ল্যাবে গিয়ে যে বিষয়গুলো হাতে কলমে ল্যাবে ছাড়া হবেই না, সেইগুলো হয়তো তুমি তেমন একটা ভালো শিখতে পারলে না, কিন্তু তাও সেই রিলেটেড ভিডিও তুমি ইউটিউবে দেখে নিতে পারো, দেখে কিছুটা আইডিয়া নিতে পারো, এবং তার সাথে সাথে এই কম্পিউটারের
যে ব্যাপার মানে অ্যাপ্লিকেশানগুলোর ইউজ হয় তোমার কোর্সে, সেই রিলেটেড স্কিল তো অ্যাটলিস্ট একটা স্ট্রং বিল্ড করতে পারো। এইগুলোই যদি করতে পারো না, 4টে বছর ধরে একদম সিরিয়াসলি পড়াশোনা করতে পারো, যে কলেজই হোক, তাহলে সেই কলেজ থেকেও কিন্তু খুব ভালো কেরিয়ার করা সম্ভব। হয়তো স্টার্টিংয়েই তোমার স্যালারি বিশাল কিছু হবে না, ওকে, সেটা এখন কোনো ব্রাঞ্চের ক্ষেত্রেই কিন্তু খুব একটা প্রযোজ্য নয়। হয়তো তোমরা এই আইআইটি বা এরকম টায়ার 1 কলেজগুলোর কিছু প্লেসমেন্ট দেখে বা হাই পেইং ফার্স্ট স্যালারি দেখে, ফার্স্ট জবের স্যালারি দেখে তোমরা ভাবো যে বিটেক করলেই বোধহয় এরকম একটা হাই স্যালারি পাওয়া যায়, কিন্তু সিভিলে তো হয় না, মুক্ত, তো সেটাকে খারাপ ভেবে দাগিয়ে দাও। তা নয়, সেটা খুব লিমিটেড সংখ্যক স্টুডেন্টরাই ওই টাইপের স্যালারি কিন্তু পায়। তুমি যদি মেজরিটি দেখো, যে পরিমাণ স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স রিলেটেড ব্রাঞ্চে অ্যাডমিশন নেয়, সেই পরিমাণ স্টুডেন্টের মেজরিটি তারা যে স্যালারি নিয়ে চাকরি শুরু করছে না, সেটা কিন্তু অনেক 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 কম হয়। রিয়েলিটি যদি দেখো, অনেকে চাকরিও পায় না, নিশ্চয়ই তোমরা জানো। অনেকে চাকরি পেলেও হয়তো 5-6 মাস কি 1 বছরের মধ্যে ছাঁটাই হয়ে যায়, লে অফ হয়ে যায়। বলতে খারাপ লাগলেও এটা বাস্তব। তো এটা হচ্ছে, তো এটা সব ফিল্ডেই আছে। তোমাকে যোগ্য হতে হবে, হাতের ডিগ্রিটা থাকলে জাস্ট তুমি সেই পার্টিকুলার কোনো কোম্পানিতে পার্টিকুলার কোনো ডেজিগনেশানে চাকরি পাওয়ার ক্ষেত্রে ছাড়পত্রটা তুমি হাতে পেলে, হয়তো মানে চাবিটা তোমার হাতে পেলে, কিন্তু সেইটা দিয়ে, সেই চাবি দিয়ে তালাটা খুলে, দরজা খুলে ঢোকাটা তখনই সম্ভব যদি তুমি তার জন্য এলিজিবল হও, যদি সঠিক স্কিল তোমার থাকে। এটা সমস্ত ফিল্ডের জন্যই, সিভিলের জন্য সেম। যদি তোমার সঠিক স্কিল থাকে তাহলে আস্তে আস্তে হলো। এবং মাথায় রাখবে, ওই ঝট করে প্রথম চাকরিতেই একদম আকাশ ছোঁয়া একটা স্যালারি নিয়ে চাকরি পাওয়ার এইরকম মেন্টালিটি নিয়েও কিন্তু বিটেক কোর্স করতে এসো না। বিশেষ করে তোমরা যারা মিড র্যাঙ্কার বা লো র্যাঙ্কার, তোমরা এই যে বিটেক করার সুযোগ পাচ্ছ, সেটাই যথেষ্ট। সো এই সুযোগটাকে কাজে লাগাও, 4 বছর নিজেকে তৈরি করো, করে যেখানে চাকরি পাচ্ছ একদম কোর ব্রাঞ্চে যদি চাকরির সুযোগ পাও, সে যত কমই হোক, সেই চাকরি করো, সেখানে শেখো, সেখান থেকে স্কিল বিল্ড করো, নিজেকে আরও আপগ্রেড করো। পারলে অনলাইনে বিভিন্ন আপস্কিল করার যে কোর্সগুলো আছে, সার্টিফিকেশান কোর্সগুলো আছে, বা বিভিন্ন ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে অনলাইনে, সেইগুলো করে নিজের আপগ্রেডেশন করো, নিজের কোয়ালিটি বাড়াও। দেখবে তোমার ওই কোর ডিপার্টমেন্টেই তুমি যত কম স্যালারি নিয়েই জয়েন করো না কেন, আস্তে আস্তে তোমার কেরিয়ারে গ্রোথ আসবেই। এবং মাথায় রাখবে, এই কোর ব্রাঞ্চগুলোতে যে গ্রোথ, সেটা কিন্তু স্টেডি হয় এবং জব সিকিউরিটি অনেক বেশি হয়, ওকে, কম্পারেটিভ টু আইটি। তো যাই হোক, যে স্কিলগুলো ওপর বেশি নজর দিলে ভালো চাকরি পেতে পারো, মানে একদম অ্যাজ এ ফ্রেশার: স্ট্রাকচারাল ডিজাইন, সাস্টেনেবল কনস্ট্রাকশন, স্মার্ট সিটিজ, প্রজেক্ট ম্যানেজমেন্ট। এইগুলো হচ্ছে একদম মানে এই বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মেন স্কিল, যে স্কিলগুলোর উপর আলাদা করে তোমাদের একটা নজর দিতে হবে। এবং কোন কোন স্ট্রেংথ, এইগুলো যদি তোমাদের অলরেডি থাকে তাহলে বুঝবে তুমি সিভিলের জন্য আইডিয়াল। এনজয়েস ডিজাইন অ্যান্ড প্ল্যানিং, ইন্টারেস্ট ইন বিল্ডিংস অর ইনফ্রাস্ট্রাকচার, এবং অবশ্যই প্র্যাকটিক্যাল থিঙ্কার। এবং আমি বেস্ট ওয়ে বলবো যে তুমি এই কোর্সের জন্য আইডিয়াল কিনা সেটা বোঝার জন্য আরও সহজ একটা উপায় আছে। তোমরা হয়তো এই কি স্ট্রেংথ দেখে হয়তো বুঝতে নাও পারো, ওকে। তো বেস্ট আরও সহজ একটা উপায় আছে যে প্রতিটা কোর্সেরই সিলেবাস দেখো ইন ডিটেলসে। আমি অবশ্যই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলো যে সিলেবাস ফলো করে, সেই সিলেবাসগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও একবার। তাহলে সিলেবাসগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে যে কোনটা তোমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে বা কোনটা তোমার কাছে বেশি গ্রহণযোগ্য লাগছে, ওকে। তো সেই ওয়াইজ তুমি কোর্স কিন্তু নির্বাচন করতে পারো, কারণ এই প্রত্যেকটা কোর্স মানে প্রত্যেকটা বিটেকের ব্রাঞ্চে কিন্তু জব ওরিয়েন্টেড। সো এমন ভয় পাওয়ার কিছু নেই যে এই কোর্স করার পর আমি চাকরি পাবো কি পাবো না। চাকরির সম্ভাবনা আছে প্রতিটা ফিল্ডেই। যে কটা ব্রাঞ্চ নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটা ব্রাঞ্চই ফিউচারিস্টিক। আজ থেকে 10 বছর কেন, 20 বছর, 25 বছর, 30 বছর পরেও তার মানে সেইখানে চাকরির সুযোগ থাকবে। শুধু তোমাকে যোগ্য হতে হবে। সেই যোগ্য হওয়ার জন্য যে কাজটা, সেটা 4 বছর ধরে তোমাকে করে যেতে হবে। এবং অবশ্যই তারপর চাকরি পাওয়ার পরও এখন নিশ্চয়ই যেন কন্টিনিউ লার্নিং একটা মেন্টালিটির মধ্যে থাকতে হবে। সেইগুলো যদি করতে পারো, অবশ্যই দুর্দান্ত ক্যারিয়ার করতে পারবে। যাই হোক, ওকে। সো চুজ দ্য ব্রাঞ্চ ওয়াইজলি, ম্যাচ ইউর স্ট্রেংথ, বিল্ড ফিউচারিস্টিক স্কিলস, হাই স্যালারি ক্যারিয়ার ইজ গ্যারান্টিড। একদম সহজ হিসাব, এটাই হচ্ছে সহজ হিসাব। এর চেয়ে সহজ কিছু হয় না। আর আমি তোমাদের বারবার বলছি যে কাউন্সেলিং যখন স্টার্ট হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওই চয়েস ফিলিং। সেই চয়েস ফিলিং করার সময় যে বিষয়টার ওপর সবচেয়ে বেশি নজর দেবে, যে তুমি কোথায় পেতে পারো, সেটা নিয়ে বেশি কাটাছেড়া না করে তোমার যেটা ইন্টারেস্ট, তোমার পছন্দ, সেই পছন্দ যতই অ্যাবসার্ড মনে হোক তোমার কাছে, যে তুমি মানে যাদবপুরের কম্পিউটার সায়েন্সটা তোমার ড্রিম ব্রাঞ্চ, তা সেটাকেই 1 নম্বরে রাখবে। সে তোমার মানে র্যাঙ্ক যতই পেছনে হোক, কোনো প্রবলেম নেই, ওকে। একটু খাটতে হবে, একটু সময় লাগবে, এই কারণ তোমার চয়েস ফিলিংয়ের কোনো লিমিটেশান নেই।
তো তোমার পছন্দের তালিকা ওয়াইজ তোমার যেটা প্রথম পছন্দ সেটাকেই একদম প্রথমে রাখো ওপরে, তারপর যেটা তার চেয়ে একটু অল্প পছন্দ সেটা পরে রাখো, তারপর তার চেয়ে একটু কম যেটা পছন্দ সেটাকে 3-এ রাখো। এই করে সাজাতে সাজাতে নিচে নামো। এবং তোমরা যারা টপ র্যাঙ্কার তাদের ক্ষেত্রে অবশ্যই খুব বেশি সাজানোর প্রয়োজন নেই, তোমরা প্রথম দিকেই হয়তো পেয়ে যাবে, তো তোমাদের পছন্দটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। যারা মিড র্যাঙ্কার এবং লো র্যাঙ্কার তাদের কিন্তু বলবো অবশ্যই ব্যাকআপ হিসেবে যত নিচের দিকে রাখতে পারবে, মানে যত বেশি অপশান সিলেক্ট করতে পারবে তত সেফ জোনে থাকবে, মানে কোথাও একটা পেয়ে যাবে। কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছো। তাও যদি এই কাউন্সিলিং রিলেটেড বিষয়ে কোনো ধোঁয়াশা থাকে এখনও, বা কোনো প্রশ্ন থাকে, বা পার্টিকুলার এই কোর্সগুলো সম্পর্কেও যদি কোনো আইডিয়া চাও, এক্সট্রা কোনো নলেজ চাও, বা এমন কোনো কলেজ সম্পর্কেও জানতে চাও যে কলেজগুলো প্রাইভেট হওয়া সত্ত্বেও যে কলেজে বেশ লো ফিজের মাধ্যমে এই সমস্ত কোর্স অফার করা হয় এবং প্লেসমেন্টের জন্য ভালো সাপোর্টও দেওয়া হয়, ডাইরেক্ট অ্যাডমিশন চলছে ইভেন, বিশেষ করে তোমরা যারা একদম পেছনের দিকে যাদের র্যাঙ্ক আছে, তোমরা যদি মনে করো যে কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে পাবো না, বা কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়েও যদি পাই তাহলে আলটিমেটলি সেই তো মানে আমাকে প্রাইভেট কলেজে একটা ভালো ফিজ দিয়েই অ্যাডমিশন নিতে হবে, তাহলে ডাইরেক্ট অ্যাডমিশনই আগে থেকে নিয়ে নিই, এরকম চিন্তাভাবনাও যদি থাকে তাহলে সেই কলেজগুলো সম্পর্কেও যদি কিছু কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো, ভিডিও যতবার শেয়ার করে দিই। টাটা।